ঝাড়গ্রাম শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পথ উজিয়ে জামবনি ব্লকের মুড়াকাটি গ্রাম। সেখানে নানান প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে এক শিল্পী নিভৃতে তার শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন। শালমহলে ঘেরা আমাদের এই প্রিয় জঙ্গলমহল যে ছন্দ ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তা হলো ধামসা মাদলের ছন্দ। এই গ্রামের কেশব মাহাতো সেই ধামসাকে সঙ্গে নিয়ে এখান থেকে একেবারে পাড়ি দিয়েছেন জাতীয় স্তরের মঞ্চে। আজ জানবো তার জীবনের নানান কথা। যদিও তার শিল্পী জীবনের শুরুটা হয়েছিল কীর্তন দিয়ে, সেখান থেকে কিভাবে এলেন ঝুমুরের জগতে, সেই নিয়েই আজ তার সঙ্গে আমরা কথা বলবো। জঙ্গলমহলের আনাচে কানাচে এমন অনেক শিল্পীরা রয়েছেন যারা প্রচারের আলো থেকে বেশ খানিকটা দূরে, অথচ তাদের হাত ধরেই আমাদের জঙ্গলমহলের প্রাণের শিল্প, মাটির শিল্প এই জঙ্গলমহল ছাড়িয়ে জাতীয় স্তরের মঞ্চে। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমার সঙ্গে রয়েছেন তেমনই একজন শিল্পী, নাম তার কেশব মাহাতো। আজ কথা বলবো তার সঙ্গে, জানবো জামবনির মুড়াকাটি গ্রাম থেকে কিভাবে নিজের শিল্পকে সম্বল করে তিনি পৌঁছে গেলেন জাতীয় স্তরের মঞ্চে। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে। একটু জানতে ইচ্ছে করছে কিভাবে আপনার এই সংস্কৃতি চর্চার শুরুটা হলো। শুনেছি আপনি একদম প্রথমে কীর্তন গাইতেন এবং সেখান থেকে বর্তমানে আপনি ঝুমুর এই আঙ্গিকের অন্যতম একজন ব্যস্ত শিল্পী। এই যাত্রাটা সম্পর্কে একটু বলুন। আমি সর্বপ্রথম পাড়ার কীর্তন টিমে যুক্ত ছিলাম কৃষ্ণ নামে। এরপর থেকে ঝুমুরে গেলাম। ঝুমুরে যাওয়ার পরে সর্বপ্রথম এই অরবিন্দ মাহাতো সমীর লালমাটি লালধোলা টিমে আমরা যুক্ত হলাম। ওখান থেকে আবার বিভিন্ন টিমে পরিতোষ, আপনার ছবি রানী, অঞ্জলি, নামি দামি যতগুলো, লক্ষ্মীকান্ত মাহাতো, নামি দামি যতগুলো শিল্পী আছে সবার সাথে এরকম প্রোগ্রাম করেছি বা এখনো করছি। একেবারে শৈশবে কীর্তনের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে উঠলো? কীর্তনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার কারণ বাবা, এই যখন আমাদের এই বাবার চাকরি শেষ হলো, আমার স্কুল পড়াশোনা শেষ হলো, শেষ হওয়ার পর থেকে আমি আমাদের ঘরে কীর্তনের আসর বসতো। এখান থেকেই তাদের সঙ্গে বসে বসে কিছু শিক্ষা হলো, পরে মাস্টার দিয়ে কিছু শিক্ষা হলো, দিয়ে কীর্তন লাইনে যুক্ত আর কি। সেই সময় যে কীর্তন দলের আপনি অংশ ছিলেন, সেই কীর্তন দলের নাম কি ছিল? আমাদের কেশরীপুর কীর্তন সম্প্রদায়। প্রথম ধামসা বাজানোর অভিজ্ঞতা সেটা যদি একটু ভাগ করে নেন। সর্বপ্রথম আমি সমীর মাহাতোর টিমে আমাদের মৈসামুড়া গ্রামে বাজাতে গেছিলাম, লালমাটি লালধুলা টিমে। তো ওখানে প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম, পরে মোটামুটি ওটা ঠিক হয়ে গেছে। মানে যখন বাজাতে শুরু করলেন তারপর কি হলো? প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম, তারপরে সুরের তালে মেতে গেলাম আর কি। প্রচুর লোকে প্রশংসা করলো, এইভাবে আরম্ভ হলো। যে সময়ের কথা বললেন প্রথম ধামসা বাজানোর অভিজ্ঞতা, সেই সময় কি বিয়ে হয়ে গিয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়নি। আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি কলাইকুণ্ডা, ধারেন্দা গ্রামে। ধারেন্দা গ্রাম মানে ওই শ্যামানন্দ প্রভুর জন্মস্থান, মানে সেখানেও বৈষ্ণব ধর্মের একটা যোগাযোগ তো রয়েছে। হ্যাঁ। তাহলে সেখান থেকেই কি এই নিয়মানুবর্তিতা বা সংযম? না না, তার আগে থেকে ছিল। কারণ আপনারও অরিজিন সেখানেও কীর্তনের একটা তো পটভূমি ছিলই, এবং যেখানে শ্বশুর বাড়ি সেখানেও একই রকম ভাবে একটা বৈষ্ণব ধর্মের যোগাযোগ। সেটা কতটা প্রভাব ফেলে আপনার উপরে? প্রভাব তো পড়বেই, মানে আমিও কৃষ্ণ ভক্ত আর শ্বশুর বাড়ির লোকও কৃষ্ণ ভক্ত। মানে ওখানেও যে শ্যামানন্দ প্রভু আছে, আর এখান থেকেও আমাদের ওই কীর্তনের প্রভাব আছে। সেইভাবে আমার ঝুমুর গানও মানে সেই সংযমটা পড়ে। আর আপনার এই সংস্কৃতি চর্চার শুরুটা হয়েছিল কীর্তন দিয়ে, সেখানে আপনি খোল করতাল বাজাতেন। তারপর হঠাৎ করে ধামসার প্রতি যে টানটা, সেটা কবে অনুভব করলেন? আমাদের গান বাজনাটাকে আমরা ভালোবাসি। এরপর গান বাজনাকে ভালোবাসার জন্য আমরা কীর্তন, ঝুমুর, কিছু কিছু মানে বাউল গানও আমাদের বাজানো হতো।
বেশ, তাহলে এই যে ধামসা শেখা সেটা প্রথম কার কাছ থেকে? ধ্বংসা শেখা আমার জগদীশ মাহাতো মহিষামুড়া গ্রাম, ওর কাছ থেকে শিখেছি। উনি আমাদের গ্রামে আসতেন কীর্তন কীর্তন শেখাতে। ওই কীর্তন হতে হতে টুকটাক ঝুমুরও হতো, এই ঝুমুর দলেও আমি থাকতাম। দিয়ে ধামসা, মাদল, ঢোল, প্রত্যেক দিনের তো আলাদা আলাদা রুটিন থাকতো, যেদিন যেটা ফাঁকা পেতাম সেটা বাজাতাম। আচ্ছা, মানে দিনে কতক্ষণ ধরে চর্চা চলতো? 3 থেকে 4 ঘন্টা প্রত্যেক দিন নিয়ম করে? প্রত্যেক দিন। আর মানে এক এক দিন এক একটা বাদ্যযন্ত্র বাজানো হতো? হ্যাঁ, যেদিন যেটা মানে লোক ফাঁকা থাকতো সেটাই আমি থাকতাম। মানে একই সঙ্গে কীর্তনের চর্চাও চলতো, হ্যাঁ, কীর্তন তার চলতো, সঙ্গেই ঝুমুর? তার সঙ্গে ঝুমুর। আর কোনো আঙ্গিকের গান কি শেখা হতো বা করা হতো? কীর্তন ঝুমুরটা, ঝুমুর কীর্তনটাই মেন। জগদীশ মাহাতো এমনিতে মনসা মঙ্গল বা শীতলা মঙ্গল কীর্তন গান করতো, বিভিন্ন জায়গায় যেত, ওর সাথে বাজাতে যেতাম। আচ্ছা, মানে কীর্তন যেমন চর্চা ছিল, একই সঙ্গে ঝুমুর, এবং তার পাশাপাশি মনসা মঙ্গল বা শীতলা মঙ্গল, হ্যাঁ, সেইগুলোতেও বাজানোর অভিজ্ঞতা হ্যাঁ, ওগুলাও রয়েছে। বাজানোর অভিজ্ঞতা আছে। অনেক শিল্পীর সঙ্গে নানান জায়গায় বাজিয়েছে, নিশ্চয়ই এমন বেশ কিছু গান রয়েছে হ্যাঁ, যেগুলোর সঙ্গে বাজাতে আপনার খুব ভালো লাগে, সেই রকম কিছু গানের নাম বলুন। ইন্দ্রানীদির সাথে বাজিয়েছি, ঝুনকুড়া লাগিল আমার সাদের শাড়িটায়, নাকফুলটা হারাই গেল কলা বনের বনে, এগুলা খুব ভালো লাগে বাজাতে। অরবিন্দ মাহাতো ব্র্যাকেটে সমীর, ওর মা মাটি জন্মভূমি আমার কাছে শোনা, এগুলা খুব ভালো গান। আপনি লক্ষ্মীকান্ত মাহাতোর সঙ্গেও বাজিয়েছেন, তার কোনো গানের হ্যাঁ, কথা? লক্ষ্মীকান্ত মাহাতোর হেলকে হেলকে কাচার খাই, প্রেমের বন্যা জ্বলছে হিয়ায়, ওইসব গানগুলা খুব ভালো ভালো গান। বাজিয়ে আনন্দ পান? বাজিয়ে আনন্দ পাই। তাপস মাহাতোর খবরে ভাই, ওগুলাও খুব ভালো গান, মানে বাজালে সত্যিকারের আনন্দ পাই আমরা। বিভিন্ন দলের সঙ্গে বাজানো এবং অনুষ্ঠানের ব্যস্ততা, হ্যাঁ, এই সবের পাশাপাশি আর কি কি করেন? চাষ করা হয়, নিজের জমি রয়েছে? নিজের জমি আছে, ধান চাষ হয়, কিছু সবজি চাষ হয়, বা এমনিতে বাড়িতে টুকটাক সময় পাতের জন্য ছাগল চড়ানো, ছাগল চাষ আছে, 2-4টা গরু আছে, তাদেরকে দেখাশোনা করতে হয়। মানে বাড়ির পোষ্যদের সময় দেওয়া, হ্যাঁ, নিজের জমির খেয়াল রাখা, এবং হ্যাঁ, একই সঙ্গে নিজের শিল্প চর্চাকেও চালিয়ে যাওয়া। অনুষ্ঠান নিয়ে নানান রকম ব্যস্ততা, কখনো নিজের গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে, জেলায়, জেলার বাইরে, এমনকি রাজ্যের বাইরে, জাতীয় স্তরেও বিভিন্ন জায়গায় সারা বছর অনুষ্ঠান চলতেই থাকে। তো এই যে এত ব্যস্ততা, বাইরে অনেকটা সময় কাটে আপনার, তো বাড়ির দিকটা কে সামলায়? বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমার স্ত্রী আছে, এরপর আমার 2 ছেলে। বড় ছেলে টাটা গামারিয়াতে কোম্পানির কাজ করে, ছোট ছেলে কলকাতাতে পড়ছে, ও কথা বলতে পারে না। বা পাড়ায় আমার এক ভাইজি আছে, ও বিএ পাস করে ঘরে বসে আছে, ও আমার স্ত্রীর সাথে টুকটাক সহযোগিতা করে দেয়। বা এমনিতে আমার বাড়ির যত সব কাজ আছে, এই জমিন দেখাশোনা, আর ঘরে গরু আছে, ছাগল আছে, তাদের খাওয়ার দাওয়ার দেখাশোনা, মাঝে মধ্যে না পারলে টুকটাক হেল্প করে দেয় আমার ওই ভাইজি লিপি। আর বৌদির নাম কি? আমার স্ত্রীর নাম কণিকা মাহাতো। আচ্ছা, যতদূর শুনেছি বৌদিও কিন্তু এই শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, সেই গল্পটা একটু বলুন। আমরা যখন বাড়িতে ফাঁকা থাকি, আমাদের এই পাড়ার বিভিন্ন মানে সবাই হয়তো, কেউ আমার বৌদি, কেউ কাকিমা, কেউ জেঠিমা, ভাই ভাইজিগুলো থাকে, তাদেরকে নিয়ে একটা আমাদের পাতা নাচের টিম করা হয়, সেই টিমে আমিও থাকি। আমরা মিলে প্রত্যেকদিন আমাদের বাড়িতে রিহার্সেল করা হতো, দিয়ে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা কম্পিটিশনও যাওয়া হয়েছে। এরপর আমরা ব্লক থেকে ফার্স্ট হয়েছি, ওখান থেকে সিল কাপ দিয়েছে। মানে আমার যে স্ত্রী আছে, সেও
মানে এই গান বাজনার সাথে জড়িত যুক্ত, আছে, একদম। যুক্ত আছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের সঙ্গে আপনি বাজিয়েছেন, একটু তাদের কথা বলুন, কাদের সঙ্গে বাজিয়েছেন বা কোথায় কোথায় অনুষ্ঠান করেছেন? আমি ইন্দ্রাণী মাহাতোর সাথে বাজিয়েছি বা এখনো বাজাচ্ছি, সমীর মাহাতোর সাথে বাজিয়েছি, তারপর অঞ্জলি মাহাতোর সাথে বাজিয়েছি, পরিতোষ মাহাতোর সাথে বাজিয়েছি, লক্ষ্মীকান্ত মাহাতোর সাথে বাজিয়েছি, তাপস মাহাতোর সাথে বাজিয়েছি। এখনো কোনো কোনো দিন ডাকলে যাই তাদের সাথে বাজাতে। আর এই যে অনুষ্ঠানগুলোর কথা বললেন, সেগুলো কোথায় কোথায় হয়েছে? ইন্দ্রাণীর সাথে যেমন দিল্লি, বোম্বে, পুরুলিয়া, বাঘমুন্ডি, আবার সেই গ্রামে গ্রামে বিভিন্ন জায়গাতে যাওয়া হয়। আর বাকিদের সঙ্গে? বাকিদের সাথেও মানে কারো সাথে পুরুলিয়া, আবার পুরুলিয়া থেকে এই অযোধ্যা পাহাড় বা বিভিন্ন বিভিন্ন জায়গাতে যেখানে ডাকে সেখানে যাওয়া হয়। তো মানে গ্রামগুলা তো অনেকেই আছে, সব জায়গার তো নাম মনেও থাকে না, আর রেগুলার যাওয়া হচ্ছে, সবাই সব জায়গা তো নাম মনে রাখাও মুশকিল হচ্ছে। মানে আমাদের যে বাঁকুড়া, পুরুলিয়া, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এরপরে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একরকম প্রত্যেক গ্রামে গ্রামেই আমরা অনুষ্ঠান করি। মানে নিয়মিত ভাবেই এখানে যাওয়া নিয়মিত আজ এখান, কাল সেখান, পরশু সেখান, চলতেই থাকে। হ্যাঁ বিভিন্ন রকম চলতেই থাকে আমাদের বন্ধন। এরপর জেলাতে জেলাতে হেলথের প্রোগ্রাম, স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম, বা অন্যান্য সময় এই এডস ফেডসের প্রচারে, বা এমনি সরকারি মেলাগুলাতে, বা স্কুলের প্রোগ্রাম, ওইসব ধরনের প্রোগ্রাম আমাদের বেশি হয়। বেশ। আচ্ছা, এই যে বললেন যে স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে গান কিরকম ধরনের হয় বা কিভাবে এই ঝুমুরের মাধ্যমে সামাজিক বিভিন্ন বার্তা দেওয়া হয়? মানে ওনাকে বোঝানো হয় ওই গানের মাধ্যমে, মানে কিছু কথা কিছু গান, যখন যে প্রোগ্রামের অনুষ্ঠান থাকে সেই প্রোগ্রাম বিষয়ে গান থাকে, মানে আলাদা আলাদা গান থাকে হ্যাঁ এবং সেই গানের মাধ্যমে এবং ছন্দ সুর সবকিছুর হ্যাঁ, মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা সচেতন হয়। করা হয়। জঙ্গলমহলে ঝুমুর সাম্রাজ্ঞী বলতে যার নাম আমরা জানি, ইন্দ্রাণী মাহাতো, তার সঙ্গে আপনার দীর্ঘ সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে, একটু সেই সম্পর্কে বলুন। অ্যাকচুয়ালি ইন্দ্রাণী হচ্ছে আমাদের ঘরে মেয়ের মতো। আমাদের ওখানে গেলেও কোনো অসুবিধা নেই, মানে ওখানেও একটা রুম ছেড়ে রেখেছে আমাদের জন্য। যখন রাত 12টা 1টা 2টা যখন যায় আমাদেরকে থাকতে দেয়, ওটাতে নিজের ঘরের মতো মনে করে থাকা হয়। আর ও আমাদের বাড়িতে প্রায় সময় আসে, এটা ঘরোয়া সম্পর্ক। আর ওর যে গান, ওর গানের সাথে তুলনা করা যাবে না, অসাধারণ গান, মানে যে কেউ শুনবে তারই ভালো লাগবে। একদম, মানে সহশিল্পী হিসেবে যেমন একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, তেমনি খানিকটা বাড়ির মেয়ে হিসেবেও। হ্যাঁ, আমাদের জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন অনেক শিল্পীরা রয়েছেন যারা প্রচার থেকে অনেকটাই দূরে, অথচ তাদের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু অমূল্য প্রতিভা। আপনিও তাদের মধ্যেই একজন। তো একটু জানতে ইচ্ছে করছে যে সরকারিভাবে কি ধরনের সহায়তা আপনারা আশা করেন? সরকার থেকে যদি সাহায্য করে আমাদেরকে, যেমন আমরা দেশে বিদেশে যেতে পারি, ঝুমুরটাকে আরো অনেক দূর দূরে প্রচার করতে পারি। আমাদের যেমন একজন ছিল কবি ভবতোষ সতপথী, উনি ঝুমুরকে খুব ভালোবাসতেন, ঝুমুর প্রেমিক ছিলেন, ঝুমুরের গান লিখতেন, খুব সুন্দর সুন্দর গান, কিন্তু সে সরকার থেকে কোনো যোগ্য সম্মান পায়নি। তো আমাদের ঝুমুর শিল্পীরা যেন সেটা থেকে না বাদ পড়ে, আর সেই স্বীকৃতি যেন পান। সেই স্বীকৃতি যেন পায় ঝুমুরকে যেন আরো আমরা অনেক উপরে নিয়ে যেতে পারি। কারণ আমাদের এই অঞ্চলের এটা ঐতিহ্য, এটা- এবং ঝুমুর শিল্পী হিসেবে এই ইচ্ছেটাও খুব স্বাভাবিক যে আপনারা আমাদের এই শিল্পকে একেবারে আন্তর্জাতিক স্তরেই নিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করবেন। হ্যাঁ,
বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে সম্মান পেয়েছেন বা পুরস্কৃত হয়েছেন, একটু সেই অভিজ্ঞতা যদি ভাগ করে নেন। 2016-17 সালে জঙ্গলমহল উৎসব থেকে আমরা সমীর মাহাতোর টিমে প্রথম একবার হয়েছি, একবার দ্বিতীয় হয়েছি ধমসাবাজি। স্ত্রীর পাতা নাচের টিমে ঢোল বাজিয়ে প্রথম পুরস্কার পেয়েছি। বাহ। ঝাড়গ্রাম তথ্য সংস্কৃতির দপ্তরের কার্যশালায় সম্মানিত হই। 2022 সালের 19শে মে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ধমসা বাজাই। 2025 সালে উত্তরপাড়া লোক সংস্কৃতি উৎসবে ওখান থেকেও প্রাইজ পেয়েছি। যতদূর জানি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে ওড়িশা থেকেও আপনি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন, সেটা কি? বালাঙ্গীর লোক উৎসব থেকে আমরা ধমসা বাজায়ে সার্টিফিকেট পেয়েছি। বর্তমানে আধুনিকতার যুগে নানান রকমের বৈদ্যুতিন বাদ্যযন্ত্র চলে এসেছে, তো আপনার কি মনে হয় সেই সমস্ত যন্ত্রের সামনে কোথাও কি আমাদের যে ট্র্যাডিশনাল বাজনাগুলো ছিল, ধামসা, মাদল, ঢোল, কোথাও কি হারিয়ে যাচ্ছে? বর্তমানে যে ওই অক্টোপেড, নাল, যে যন্ত্রগুলা বা সিং ধামসা, ওগুলাতে তো আমাদের ঝুমুরের সংস্কৃতি খারাপ করছে। ওগুলাতে কোনোদিনই সুর আসছে না, তাল আসছে না। কিন্তু যে অরিজিনাল যে জিনিস ঢোল, ধামসা, মাদল, ওটাতে যে ঝুমুরের বোল আসে বা ঝুমুরের যে দর্শক যে আনন্দ পায়, ওই জিনিসটা যেন মানে হারিয়ে যাচ্ছে। বর্তমানে যেন না হয় এই ইলেকট্রনিক যন্ত্র ঝুমুরে ব্যবহার না হয়, অরিজিনাল যেগুলা ঢোল, ধামসা, মাদল দিয়ে যেন হয়, বা জিনিসটা যাতে আরো ভালো হয় বা আবার দূর দূরান্তে মানে সুযোগ হয়, সেটা হলে আমাদের ভালো হবে। মানে যেহেতু ঝুমুর একেবারে আমাদের মাটির সংস্কৃতি, সেখানে আধুনিকতা বা আধুনিক যন্ত্র ব্যবহার না করে আপনার মতে যেটা আমাদের আগের যে যন্ত্র ছিল বা যে ট্রেডিশনাল যে যন্ত্র ছিল ঢোল, ধামসা, মাদল, ওটা হলে খুব ভালো হয়। তাতে সেই অকৃত্রিম ছন্দ বা সুর তাল সেটা বজায় থাকে। হ্যাঁ। আপনার সংস্কৃতি জীবনের সর্বক্ষণের সঙ্গী যে বাদ্যযন্ত্র তা হচ্ছে ধামসা, এবং আপনার খুব প্রিয় বাদ্যযন্ত্র। তো সেই প্রিয় বাদ্যযন্ত্রটির যত্ন নেন কিভাবে? যত্ন ওটাকে ব্যাগের মধ্যে রাখতে হয় যেন জ্বর না লাগে বা রৌদ্র যেন না লাগে। ওর ভিতরে মাঝে মাঝে তেল দিতে হয়, দিলে চামড়া নরম থাকে, বাদ্য ভালো শোনা যায়। কিসের চামড়া দিয়ে তৈরি হয়? এই ধামসাগুলো মহিষের চামড়া দিয়ে আমরা তৈরি করি। আচ্ছা, আপনি নিজেও কি ধামসা বানান? না, ওগুলা ওই মিস্ত্রিরা বানায়, যারা রুই দাস। মানে এই ধামসা বানানোর ক্ষেত্রে কিরকম কি খরচ পড়ে? যেমন বানাবেন সেরকম খরচ পড়বে। আমার 5,000 থেকে স্টার্ট আছে, 10,000, 20,000, 30,000। মানে সেটা এই দামটা কি আকারের উপর নির্ভর করে? যে ছোট হলে দাম ছোট বড় মাঝারি যেমন সাইজের বানাবে সেরকম রেট পড়বে। নতুন কোনো গান যখন তৈরি করা হয় তার আগে নিশ্চয়ই একটা অনুশীলন পর্ব থাকে, অভ্যাস করতে হয়, সেই সময়টা নিয়ে একটু বলুন। যখন কোনো নতুন গান আমাদের সিলেকশন করতে হয় তখন প্রচুর পরিমাণে আমাদেরকে রিহার্সেল করতে হয়। রিহার্সেলের সময়সীমা আমাদের 3-4 ঘন্টা, 5 ঘন্টাও হতে পারে। এরপর তার মাঝখানে খাওয়া দাওয়া করা হয়, সবাই একসাথে আনন্দ করে বা গান বাজনার মধ্য দিয়েও আনন্দ হয়, এমনিতেও আনন্দ করা হয়। মানে নিশ্চয়ই এরকম হয়, প্র্যাকটিসও হয়। ধরুন যে গানটা আপনারা পরিকল্পনা করছেন গাইবেন বলে, সেই গানটার পাশাপাশি নিশ্চয়ই সেখান থেকে অন্য কোনো গানের চর্চা সেটাও চলতে থাকে। হ্যাঁ, অন্য কোনো গানেরও চর্চা করা হয়, বা ও গানটার উপরে বেশি একটু জোর দেওয়া হয় যে ওটাকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে, যে সে গানটা আমাদের সুন্দর হয়। তার জন্য আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে, বসে করে রিহার্সেল প্র্যাকটিস সবাই বেশি বেশি করে করতে হয়।
তারপর এত পরিশ্রমের পর সেই গানটা মঞ্চস্থ হলো বা মঞ্চে শিল্পীদের সামনে পরিবেশিত হলো, আপনারা বাজালেন। তারপর দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুদের থেকে যে হাততালিটা পান, সেই মুহূর্তের অনুভূতিটা কিরকম? ওটা আমাদের গর্ব ভরে ওঠে। মানে এতদিনের পরিশ্রম মঞ্চস্থ হয়, হ্যাঁ। দর্শক বন্ধুদের কাছ থেকে হাততালি পান, সেটাই হ্যাঁ, সবচেয়ে বড় সেটাই প্রাপ্তি। সব থেকে আমাদের বড় প্রাপ্তি। এমন কোনো মুহূর্তের কথা মনে পড়ছে যে দর্শকরা খুব খুশি হয়ে কোনো পুরস্কার দিয়েছেন বা খুব ভালো কিছু কথা বলেছেন? হ্যাঁ, অনেক জায়গাতে আমরাকে বকশিসও দেই বা আরো অন্যান্য কিছু দেই। বা মৌখিক প্রশংসা, মুখে বেশ কিছু ভালো কথা বলেছেন, হ্যাঁ, মুখে সেরকম কিছু? সবাই ভালো বলে, যেমন কি বলেন? যে গানটা দারুণ হয়েছে, দারুণ বাজিয়েছে গামছা। কখনো কোনো শ্রোতা বন্ধু কোনো আবদার করেছেন যে এই জায়গাটা একটু বাজাতেই হবে, এটা খুব শুনতে ইচ্ছে করছে, এরকম? প্রত্যেক জায়গাতে যেগুলা যখন যে শিল্পীর সাথে যাওয়া হয়, সেই শিল্পীর যেগুলা মেন মেন গান থাকে, ভালো গান থাকে, ওইগুলার আবদার প্রত্যেক জায়গাতেই থাকে, আর একটা হোক, আর একটা হোক। আর ঝুমুর এমনই একটা জিনিস যে সারা রাত, মানে 10টায় আরম্ভ করলে যদি সকালেও হয়ে যেতে থাকে, তাহলেও আর একটা হোক, আর একটা হোক, দাদা আর একটা বাজান। মানে শুনতে শুনতে কেউ ক্লান্ত হন না, না। বরঞ্চ একটা শোনার পর আরো একটা শোনার খিদে বেড়ে যায়। হ্যাঁ। অনেক সময় নিশ্চয়ই অনেক বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যান, তো এই যে যাত্রা পথ, সেই জার্নির সময় নিশ্চয়ই অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, সেই হ্যাঁ। কিছু অভিজ্ঞতা ভাগ করেন, কোনো মজার মুহূর্ত? আমরা যখন দিল্লি যাচ্ছি বা দূর দূরান্তে যখন যাওয়া হয়, হয়তো সারা রাত সারাদিন ট্রেনের মধ্যে আছি, এরপর মাঝে মাঝে তো খাওয়া দাওয়া হচ্ছে, তার ফাঁকে ফাঁকে যখন বিরক্ত লেগে যায়, তখন হয়তো কেউ ঢোল বাজাচ্ছে, কেউ মাদল বাজাচ্ছে, কেউ নাচছে, যে আনন্দ হচ্ছে আপনি ট্রেনের একই সঙ্গে মাঝখান দিয়ে। ধামসা বাজান নিশ্চয়ই তখন? হ্যাঁ, তখন ধ্বংসা বাজাচ্ছি, ওই নেচে নেচে গাড়ির উপরে যাওয়া হচ্ছে, দর্শকও আমাদের সামনে বসে আনন্দ পাচ্ছে, তারাও হাততালি মারছে। মানে দীর্ঘ যাত্রাপথের যে বিরক্তি, সেটা কোথাও এই গান বাজনার মধ্যে দিয়ে অনেকটা কেটে যায়। হ্যাঁ, ওখানে গান বাজনার মধ্যে দিয়ে কেটে যায়। যখন আমাদের টানা প্রোগ্রাম থাকে, হয়তো 4-5 দিন, 1 সপ্তাহ, তখন বাড়ি আসার সুযোগ আমরা পাইনি। হয়তো বিভিন্ন জায়গাতে যেখানে যেমন প্রোগ্রাম থাকে, সেরকম জায়গাতে হয়তো আমাকে কড়া টড়া কমিটির থেকে নিয়ে নিজেরাই রান্না করে খাওয়া হয়, সবাই একসাথে থাকা, একসাথে ঘোরা, ওইগুলার যে আনন্দ অসাধারণ। 2017 সালে আপনি দিল্লির লালকেল্লায় গিয়ে অনুষ্ঠান করেছেন এবং সম্প্রতি 2026-এর 26 থেকে 31শে জানুয়ারি বন্দে মাতরমের সার্ধ-শতবর্ষ পূর্তি উপলক্ষে তার ভারত পর্বে সেখানে আপনি আবার গিয়ে অনুষ্ঠান করে এসেছেন। তো এই কয়েকদিনের অভিজ্ঞতা যদি ভাগ করে নেন। প্রথমত আমাদেরকে 4-5 দিন আগে যেতে হয়, গিয়ে ওখানে 24 থেকে 25টা টিম থাকে, মানে বিভিন্ন জায়গা, প্রত্যেকটা স্টেটের একটা করে টিম থাকে। আমরা কলকাতার থেকে থাকি, এবার এরকম হরিয়ানা, পাঞ্জাব, প্রত্যেক স্টেট থেকে 23 থেকে 24টা টিম থাকে। তাদের সবাইকে মিলে আমাদের একটা টিমে সেট করতে হয়। আচ্ছা, মানে 24টা ভাষা, 24টা টিম থাকে। এই 24টা ভাষাকে মিলে 1.5 থেকে 2 ঘন্টার একটা প্রজেক্ট তৈরি করে। আচ্ছা। মানে সেটার জন্য আমাদের প্রজেক্টারম্যান সুশীল শর্মা, উনি নিজে ওটাকে তৈরি করে। মানে ওর জন্য কি খাটুনি করতে হয় আমাদেরকে, মানে সারাদিনে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত রিহার্সেল, 1টাতে তারপর লাঞ্চ পরে আবার 2 ঘন্টা রেস্ট, আবার 3টে থেকে 7টা পর্যন্ত প্রত্যেক দিন রেগুলার আমাকে 5 থেকে 6 দিন ওটার জন্য সেট করতে হয়। আচ্ছা, যে সেটাকে ওই 24টা টিমকে মিলে সিরিয়ালে একটা 1.5 থেকে 2 ঘন্টার প্রজেক্ট বানায়। আচ্ছা। মানে সিরিয়ালিটি, তোমার যত সেকেন্ড লাগবে, তোমার কার পরে কার আছে, তারপরে কার আছে, তারপরে কার আছে, পুরোটা সাজিয়ে নেওয়া। পুরোটা সাজিয়ে নেওয়া। হুম। এই যখন কমপ্লিট হবে, এরপরে আমাদেরকে এই মঞ্চ থেকে সে মঞ্চ, যেখানে আমাদের রিহার্সেল হয়, ওটা একটা আলাদা মঞ্চ আছে,
ওখানে রিহার্সেল হলো, এরপর ওখান থেকে সন্ধ্যাবেলার যে ক্লাসটা হয় ওখান থেকে সেই লালকেল্লাতে নিয়ে গেল। ওইখানে মঞ্চ আছে, ওই মঞ্চতে আবার কে কেমন ভাবে করবে না করবে, মানে কে কোথায় দাঁড়াবে, কে কিভাবে কোথায় করবে। দাঁড়াবে, কেমন পজিশনে, কার কোন, মানে বড় স্টেজ তো, হুম, দু সাইডে দুটো ইনস্ট্রুমেন্ট থাকে, সেই সাইডে একজনের হচ্ছে, এই সাইডের একজনের হচ্ছে, একজন বাজাবে একজন সেট করতে থাকবে। আচ্ছা। ওগুলা তো অভিজ্ঞতার ব্যাপার থাকে। আর ওই জিনিসগুলা আমাদের সুশীল শর্মাই সব সেট করায়। আচ্ছা, যেদিন মূল অনুষ্ঠানটা হলো সেই দিনের কথা একটু বলুন। মূল অনুষ্ঠান বলতে আমাদের 25 থেকে 31 তারিখ পর্যন্ত। 26 থেকে 31। 26 থেকে 31 তারিখ পর্যন্ত। ওটা আমাদের ওই সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে প্রত্যেক দিনই আমাদের মঞ্চ করতে হয়। হুম, কোনোদিন আমরা 15 মিনিট পাই, কোনোদিন 4 মিনিট পাই, কোনোদিন 3 মিনিট পাই। ওই 3 মিনিটের ভিতরে একটা গান আমাদের পোস্ট করতে হয়। আমরা কুড়মালি ভাষার মধ্যে ঝুমুর গান করেছি, যারা পাঞ্জাবি থাকে তারা পাঞ্জাবি ভাষার মধ্যে করেছে, যারা তামিল থাকে তাদের তামিল ভাষায় করে, যাদের হিন্দি থেকে যায় ওরা হিন্দি ভাষা করে, বিভিন্ন বিভিন্ন ভাষার বিভিন্ন গান। আচ্ছা, মানে যার যেটা কিন্তু মাতৃভাষা। ওই সবাই যে যার তালে হুম, সে তার গান করবে, ওই সব পার্টি মিলে একসাথেই গান হয়। আর পরের পর সিরিয়াল থাকে, হুম। আমার 5 মিনিট পড়লো, তার 5 মিনিট পড়লো, তার 5 মিনিট পড়লো, তার 5 মিনিট পড়লো, এরকম ভাবে করতে হয়। দিল্লিতে গিয়েছেন এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়েছেন। তো বিভিন্ন জায়গায় যখন যান, ফিরে আসার সময় নিশ্চয়ই বাড়ির জন্য বা আপনার স্ত্রীর জন্য কিছু না কিছু নিয়ে আসেন। একটু সেই উপহারের তালিকাটা বলুন। যেখানে যেমন সুযোগ সুবিধা পাই আমরা, যেমন দিল্লি গেছিলাম, ওখানে কাপড়ের বাজার সস্তা ছিল, স্ত্রীর জন্য শাড়ি এনেছি, কানের দুল এনেছি, ছেলের জন্য জামা প্যান্ট এনেছি, সোয়েটার জ্যাকেট সস্তা ছিল তাই নিয়ে এসছি। বা অন্যান্য জায়গাতে যেখানে যেটা কোথাও চাদর সস্তা পেলাম, ভালো জিনিস কম দামে পেলাম, সেখান থেকে নিয়ে আসা হলো। আরো অন্যান্য জায়গা থেকেও যখন যেখানে যেটা সুবিধা পাওয়া যায় যেটা ভালো পাওয়া যায়। হাতে ধরে নিয়ে আসা হয়। কোথাও ঘুরতে যাওয়া হয়, মানে অনুষ্ঠান ছাড়া শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, মাঝে মধ্যে যখন ফাঁকা পাই যাওয়া হয়। যেমন কোথায়? দীঘা গেছিলাম, আরো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, পুরী টুরি। তরুণ প্রজন্মের যারা ঝুমুর শিল্পী রয়েছেন বা যারা উদীয়মান ঝুমুর শিল্পী, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বর্তমানে যে আমাদের ঝুমুর শিল্পী হয়েছে যেগুলা, মানে পুরুলিয়ার কিছু শিল্পী আছে, আমাদের ঝাড়গ্রামেরও কিছু শিল্পী আছে যা এমন ভাবে মডার্ন গান করছে, ওইগুলা ফ্যামিলি নিয়ে শোনাও যাবে না। তো আমরা চাই যেন ওই জিনিসগুলা বন্ধ হোক। পুরুলিয়ার যে শিল্পীগুলা যে গান বার করছে মডার্ন গান, ওইগুলা তো মানে আমাদের ফ্যামিলি নিয়ে শোনাও যাবে না। কিন্তু যখন আমরা ঝুমুর করছি, ওটা হচ্ছে ঝুমুর গান, হচ্ছে মাটির গান, আমাদের আদি সংস্কৃতি। আমাদের আদি সংস্কৃতি। যেন আমাদের ঝুমুরের টান, মানে ওটা আমাদের শিকড়ের টান বলা যেতে একদম, পারে। হুম। মানে সেটা ছোট থেকে বড় সবার কাছেই শোনা। হ্যাঁ, সেটা ছোট থেকে বড় যেন ঢোল ধামসা মাদল দিয়ে হয়। ঝুমুর গান হচ্ছে আমাদের জীবনের টান, সুখ দুঃখের গান। তো ওই ঝুমুর গানের মধ্যে যেন কিছু অশ্লীল শব্দ ব্যবহার না হয়, যাতে ভালোভাবে হয় ঢোল ধামসা মাদল দিয়ে, সেটা হলে আমার মনে হয় ভালো হবে। মুড়াকাটি গ্রামের কিশোরীপুর মৌজায় শিল্পী কেশব মাহাতোর বাড়িতে বসে শুনলাম তার শিল্পী জীবনের নানান কথা। শিল্পচর্চার শুরুটা হয়েছিল কীর্তন দিয়ে, যেখানে রাধাকৃষ্ণের প্রেমের কথা। আবার বর্তমানে তিনি ঝুমুর শিল্পী, যেখানেও জঙ্গলমহলের মানুষের সুখ দুঃখের 12 মাস। তার শিল্পী জীবন এবং তার শিল্পচর্চা জারি থাকুক নিরন্তর। টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে আপনার প্রতি জানাই শুভকামনা। ফিরে আসবো অরণ্য শহরে আড্ডার পরবর্তী পর্বে নতুন কোনো মানুষের গল্প নিয়ে। নমস্কার। নমস্কার।